প্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিরাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটে 3 সহ 4টি আসনে উপনির্বাচন জুলাইয়ে, তফসিল 24 মে। সিদ্ধান্ত হয়নি ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের বিষয়ে। গত কয়েকদিনের তুলনায় দেশে মহামারী করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত। সিলেটে চীনা নাগরিক খুন, স্ত্রীর অপেক্ষায় পুলিশ। সাংবাদিক রুজিনা ইসলামের মামলা ডিবিতে, রুজিনার নিঃশর্ত মুক্তি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট সহ সারা দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নানা কর্মসূচি পালন। সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হলেন আরও 97 জন। ইসরায়েলের মধ্যভাগে ভারী রকেট হামাসের হামলায় 12 ইসরায়েল নিহত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সৌদি আরবের মক্কায় আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। দক্ষিণ সুরমায় অনুষ্ঠিত হল পূবালী ব্যাংক কর্মকর্তাদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 3 সাংসদের মৃত্যু এবং 1 সাংসদের সদস্যপদ শূন্য ঘোষণা করায় 4টি সংসদীয় আসনে উপনির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সিলেটে 3, লক্ষ্মীপুর 2, ঢাকা 14 ও কুমিল্লা 5 আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী 24 মে। নির্বাচন কমিশনের ইসি সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার বুধবার বিকালে সাংবাদিকদের এই কথা জানান। এর আগে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ৭৯তম কমিশন সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদার সভাপতিত্বে বিকেল 3টায় কমিশন সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে বাকি 4 কমিশনার সহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসি সচিব জানান, শূন্য আসনে যেহেতু এসব উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে, তাই কমিশন এই 4টি আসনে জুলাই মাসে নির্বাচনের আয়োজন করবে। আগামী 24 মে নির্বাচনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে এসব তারিখ ঠিক করা হবে। স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন বিষয়ে ইসি সচিব বলেন, আজকের সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। 24 মের কমিশন সভায় এ বিষয় নিয়ে আলোচনা করা হবে। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেটের 3 আসনের সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী কয়েস গত 11 মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যান। এতে তার আসনটি শূন্য হয়। এছাড়া কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু ও ঢাকা 14 আসনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আসসালাম হক মারা যাওয়ায় তাদের আসনও শূন্য হয়। 4টি আসনের মধ্যে লক্ষ্মীপুর 2 আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সাংসদ শহীদ ইসলাম ওরফে পাপলু কুয়েতের ফৌজদারি আদালতে 4 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর তার আসনও শূন্য হয়। গত কয়েকদিনের তুলনায় গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মৃত্যু বেড়েছে। এ সময়ে মারা গেছেন 37 জন। গতকাল 30 জন ও তার আগের 2 দিন যথাক্রমে 32 ও 25 জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে। এদিকে মৃত্যু বাড়ার পাশাপাশি দেশে করোনা শনাক্তের পরিমাণও বেড়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন 1608 জন। গতকাল 1272 জন শনাক্ত হন। বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় 20,588টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন 1608 জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন 7,83,737 জন। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হলো 57,55,446টি। এদিকে নতুন 37 জন সহ দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 12,248 জন। 24 ঘন্টায় নতুন 37 জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ 24 জন ও নারী 13 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 8,858 জন ও নারী 3,390 জন। গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,923 জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন 7,26,132 জন। সিলেটে স্বদেশী সহকর্মীর হাতে চীনা নাগরিক ইউ অন্টো খুনের ঘটনায় বুধবার পর্যন্ত থানায় মামলা হয়নি। অন্টোর স্ত্রী গতকাল চীন থেকে ঢাকায় পৌঁছেছেন। তিনি সিলেটে আসার পর মামলার ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ।
ওসি আবু ফরহাদ জানান, নিহত অন্টোর স্ত্রী ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে অন্টোর স্ত্রীর থানায় আসার কথা। তিনি আসলে তার সাথে আলাপ করে মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই অন্টোর মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনও ময়নাতদন্ত হয়নি। অন্টোর স্ত্রী আসার পর ময়নাতদন্ত হবে বলে জানা গেছে। গত মঙ্গলবার সকালে নগরীর পশ্চিম পাঠানটুলা আয়ান ম্যানশনে ব্যক্তিগত ঝগড়াকে কেন্দ্র করে সহকর্মী জো চাওয়ের ছুরিকাঘাতে খুন হন ইউ উন্টো। মারামারির সময় অন্টোর ছুরিকাঘাতে জো চাওও ছুরিকাঘাত হন। বর্তমানে তিনি পুলিশ প্রহরায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইউ উন্টো ও জো চাও সিলেট নগরীর কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতেন। দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রুজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে করা মামলার তদন্তভার পুলিশের গোয়েন্দা শাখায় ডিবি হস্তান্তর করা হয়েছে। গত সোমবার রাতে রুজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা উপবিভাগের উপসচিব সিব্বির আহমেদ উসমানী। এই মামলায় রুজিনা ইসলামকে গ্রেফতার দেখানো হয়। বুধবার ডিবির রমনা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মিশু বিশ্বাস জানান, মামলাটি তাদের কাছে এসেছে, তারা তদন্তভার পেয়েছেন। এখন যথাযথ প্রক্রিয়ায় তদন্ত করা হবে। মঙ্গলবার সকালে রুজিনাকে আদালতে তুলে 5 দিনের রিমান্ড চায় পুলিশ। অন্যদিকে জামিন চান তার আইনজীবী। আদালত জামিন ও রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে কারাবন্দী সাংবাদিক রুজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং তাঁকে নির্যাতনকারী কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সাংবাদিক নেতারা। তারা রুজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে করা সাজানো মামলা প্রত্যাহারও চেয়েছেন। সিলেট জেলা প্রেস ক্লাব আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। বুধবার বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত সিলেটের সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আজাদের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক সামির মাহমুদের সঞ্চালনায়। শুরুতে কর্মসূচির বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মঈনউদ্দিন। কর্মসূচিতে সংহিত জানিয়ে বক্তব্য দেন সিলেট সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক লিয়াকত শাহ ফরিদি, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর সাংবাদিক নেতা রেজওয়ান আহমদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি 2S সুটন সিংহ, সাবেক সাধারণ সম্পাদক শাহদিদার আলম চৌধুরী নোবেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা সিলেটের সদস্য, চ্যানেল 24-এর স্টাফ রিপোর্টার গুলজার আহমদ ও এটিএন বাংলা ইউকে সিলেট বিভাগীয় প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক প্রমুখ। অবস্থান কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, রুজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় আজ কারান্তরীণ হতে হয়েছে। স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতা আজ জলাঞ্জলির পথে। দুর্নীতিবাজদের বিচার না করে একজন অনুসন্ধানী প্রতিবেদককে চুরির মামলা দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রুজিনা ইসলামের করা সকল প্রতিবেদনকে গুরুত্ব দিয়ে দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে হবে। বক্তারা জানান, অবিলম্বে রুজিনা ইসলামকে মুক্তি না দিলে সিলেটের সাংবাদিকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। সারা দেশের সাংবাদিকদের অবস্থান কর্মসূচির অংশ হিসেবে সিলেটে অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট সাংবাদিক ইউনিয়ন SUJ। বুধবার বিকেল 4টায় নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। সিলেট সাংবাদিক ইউনিয়নের SUJ আহ্বায়ক লিয়াকত শাহ ফরিদের সভাপতিত্বে ও সাংবাদিক মতিউল বারী চৌধুরীর খুরশেদের পরিচালনায় এ অবস্থান কর্মসূচি পালিত হয়। একই দাবিতে মানববন্ধন করেছে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেস ক্লাব। বুধবার বিকেল 3টায় ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রেস ক্লাব নেতৃবৃন্দ ছাড়াও আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, আসক ওসমানীনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শেখ ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল দাসের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক রুজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে যশোরের শার্শা উপজেলার সাংবাদিক সমাজ। বুধবার সকাল 11টার সময় বেনাপোল কাস্টমস এর সামনে শার্শা উপজেলার সকল সাংবাদিকবৃন্দ ও সচেতন নাগরিকের ব্যানারে ডাকা এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগে অব্যাহত রয়েছে করোনার দাপট।
গত মাস দুয়েক প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কারও মৃত্যু হয়নি। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের ৪টি ল্যাবে নমুনা পরীক্ষায় ৯৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। নতুন এই ৯৭ জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১,৬৭৬ জন। এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৫০ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০,৪৯৮ জন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা ৩৮১ জন। এর মধ্যে রয়েছেন সিলেট জেলার ৩০৬ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৯ জন। ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি হামাসের কয়েকটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। মধ্যরাত থেকে হামলা বাড়াতে থাকে ইসরায়েল। এরই প্রতিশোধ নিতে ইসরায়েলের প্রাণকেন্দ্রে ব্যাপক রকেট হামলা চালাচ্ছে হামাস সহ গাজার ইসলামিক দলগুলো। ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের ১০ম দিন পর্যন্ত ইসরায়েল হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের ২১৯ জন। অপরদিকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে হামাসের হামলায় ১২ ইসরায়েলি নিহত হয়েছেন। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেদজ জানিয়েছেন, ইসরায়েলের কেন্দ্রস্থল সহ বেশ কয়েকটি শহরে ব্যাপক রকেট হামলা চালাচ্ছে হামাস। ইতোমধ্যে ধনী পরিবারগুলো সীমান্তবর্তী এলাকা ছেড়েছে। সংবাদ মাধ্যমটি বলেছে, দক্ষিণ ইসরায়েল ও দেশটির মূল কেন্দ্রে রকেট হামলা চালানো হচ্ছে। আসদোদ শহরে ব্যাপক হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটিকে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলে জানানো হয়। বুধবার গাজা সীমান্তে ইসরায়েলি অংশে ৭টি রকেট এসে পড়ে। এতে বেশ কিছু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, তবে হতাহতের খবর জানা যায়নি। হামাসের উপর্যুপরি রকেট হামলায় এ পর্যন্ত ১২ ইসরায়েলি নিহত হয়েছেন। এখন পর্যন্ত ৩৩৩ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে রকেট হামলায় আহত হয়েছেন ১১৪ জন। এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। ইসরায়েলি সংবাদ মাধ্যমটি জানায়, এশকল অঞ্চলে রকেট হামলা হয়েছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে হতাহতের বিষয়টি জানা যায়নি। এছাড়া ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আসকেলনে রকেট হামলা হয়েছে। সেখানে সতর্কমূলক সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, মঙ্গলবার রাতে বিমান হামলা চালিয়ে হামাসের ৭.৫ মাইল দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে। এছাড়া হামাসের নিয়ন্ত্রণের অবকাঠামো ধ্বংস করা হয়। এ সময় হামাস ও ইসলামিক জিহাদের ১০ নেতাকে হত্যা করা হয়েছে। সৌদি আরবের পবিত্র মক্কা শহরে আওয়ামী ফাউন্ডেশনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মক্কায় স্থানীয় একটি হোটেলে এ অনুষ্ঠান আয়োজিত হয়। সংগঠনের সভাপতি বেলাল পাটোয়ারির সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সওদাগর। প্রধান বক্তা ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাসেদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সহসভাপতি জনাব শমশের আলম, আব্দুল হক, রফিকুল ইসলাম, উপদেষ্টা ইঞ্জিনিয়ারিং শাহ আলম, বেনি আমিন, মোহাম্মদ নাসির, আফসার উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান আমিন ভুইয়া, তাজুল ইসলাম, মোহাম্মদ মুর্শেদ সহ আরও অনেকেই। এতে কুরআন তেলাওয়াত করেন মোহাম্মদ রিদওয়ানুল হক। সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পূবালী ব্যাংক লিমিটেডের লালাবাজার শাখা বনাম বড়ইকান্দি শাখা সিলেটের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সুরমার চণ্ডীপুলস্থ বিগ সিক্স ইনডোর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার প্রীতি ম্যাচের উদ্বোধনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড বড়ইকান্দি শাখার ব্যবস্থাপক আদনান মাহমুদ চৌধুরী, লালাবাজার শাখার ব্যবস্থাপক আমিনুর রশিদ চৌধুরী, টেকনিক্যাল শাখার কর্মকর্তা শাহাদাত হোসেন প্রমুখ। খেলায় বড়ইকান্দি শাখাকে ২-০ গোলে পরাজিত করে লালাবাজার শাখা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ দেখছিলেন বাংলা বিরাতের সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।